প্রশ্নটা সেটা হচ্ছে যে অতি খুব শর্ট নোটিশের মধ্যে আপনাদেরকে ডেকেছি, আপনারা এসেছেন, এর জন্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। যে জায়গাটা আজকে বলার মূলত সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে যে 9ই আগস্ট অভয়ার খুন এবং ধর্ষণ যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাক্ষী আর সারা বাংলা সহ সারা বিশ্ব। আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তার ফ্রন্টেরকে নেতৃত্বকে সামনে রেখে সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই ঘটনাকে সামনে রেখে আন্দোলিত হয়েছিল, উদ্বেলিত হয়েছিল। রাস্তাঘাট, মাঠ ঘাট, সমস্ত জায়গায়, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গাতে অভয়ার ঘটনাকে কেন্দ্র করে ন্যায় বিচারের দাবিতে সবাই এগিয়ে এসেছিলেন। ঠিক যখন 11 মাস পূর্ণ হতে চলছে, 1 বছর পূর্ণ হতে চলেছে, ঠিক সেই সময় ন্যায় বিচারকে কেন্দ্র করে যে 2-3টে প্রশ্ন এখনো প্রাসঙ্গিক হয়ে থাকছে, সেই প্রাসঙ্গিকতা আজকে আপনাদের সামনে প্রথমে বলে নিতে চাই। প্রাসঙ্গিকতা কি? প্রাসঙ্গিকতা হচ্ছে এক, যে আমরা বলেছিলাম এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে। কেন বলেছিলাম? আপনারা একটা সাধারণ কমন সেন্স থেকে ভেবে বলুন যে স্মুথারিং, থ্রটলিং এবং অ্যাসল্ট, এই 3টে কাজ একজন ব্যক্তি কিভাবে করতে পারে? একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে 3rd ফ্লোরে চেস্ট মেডিসিন সেমিনার রুমে একজন ব্যক্তি কিভাবে এই 3টে কাজ একসাথে করতে পারে? অথচ সিবিআই চার্জশিট কি বলছে? না, একজন ব্যক্তি জড়িত, অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে শিয়ালদা কোর্ট থেকে সাজা শোনানো হয়েছে। তাহলে আমরা মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাই আমরা ন্যায় বিচার এখনো পাইনি। দ্বিতীয়ত কি, যে সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন, প্রাইমারি চার্জশিটে সিবিআই যেখানে পরিষ্কারভাবে তারা লিখছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। কেন দেবে সাপ্লিমেন্টারি চার্জশিট? না, লোকাল অথরিটির ইলিগাল ড্রিম ছিল, এই ইলিগাল ড্রিমকে ফুলফিল করার জন্য এভিডেন্স টেম্পার করা হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার চেষ্টা হয়েছে। এইরকম যে গুরুতর অভিযোগ, সেখানে 1 বছর অতিক্রান্ত হতে চলেছে ইনভেস্টিগেশনের, তারপরেও কেন এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট নেই? সুপ্রিম কোর্টে লাস্ট যে হিয়ারিং হচ্ছে, সেখানে সলিসিটর জেনারেল পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে প্রস্তুত। তারা হাইকোর্টে পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সাপ্লিমেন্টারি তারা দিতে প্রস্তুত, কিন্তু কবে, কতদিন পর পেরোলে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারবে? না, আদৌ তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতিকে আদৌ সত্য না ভুয়ো, এই প্রশ্ন থাকছে। তাহলে এই যাবতীয় যে প্রশ্নগুলো আছে এখনো ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে, এবং এর পাশাপাশি আমরা যে সামগ্রিক দাবি তুলেছিলাম যে দ্বিতীয় অভয়া যাতে না হয়, আমরা কেন বলেছিলাম দ্বিতীয় অভয়া যাতে না হয়, আমরা কেন এই দাবি রেখেছিলাম, সেই প্রাসঙ্গিকতা আজ পশ্চিমবাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজ, জেনারেল কলেজের অভ্যন্তরে। কেন বলছি আমরা এই কথা? আপনারা দেখেছেন থ্রেড কালচারের কথা, আপনারা দেখেছেন কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারা কি পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে তৈরি করেছে। মহামান্য আদালত থেকে পরিষ্কারভাবে তাদেরকে বলা হচ্ছে যে এই শাসক দল আশ্রিত যে ইউনিয়ন রুমগুলো আছে, সেই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে দেওয়া হোক। কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে সামগ্রিক পরিস্থিতি, যে পরিস্থিতি থ্রেড কালচারকে একটা জায়গায় জন্ম দিচ্ছে, সৃষ্টি করছে, এবং এই ধরনের ঘটনার সামগ্রিক যে ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে এই কলেজ ক্যাম্পাসগুলো। সেই জন্য আমরা দাবি তুলেছিলাম যে কলেজ ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ থাকা প্রয়োজন। আজকে কসবা ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে যে প্রাসঙ্গিকতা সামনে এসছে, যে গভর্নিং বডি কেন থাকবে, আমরা বলেছিলাম যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বা পার্সোনাল জায়গা যেটা হবে সেটা হচ্ছে কলেজের প্রিন্সিপাল, এমএসবিপি থাকবে। কেন বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ এই কলেজগুলোর অভ্যন্তরে থাকবে? কিছুটা মানা হচ্ছে, কিছুটা কাজ কলেজ, মেডিকেল কলেজের অভ্যন্তরে সামগ্রিকভাবে যে চিত্র থাকা প্রয়োজন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না। এই সামগ্রিক দাবিকে সামনে রেখে 8ই আগস্ট এবং 9ই আগস্ট যে ঘটনা, আপনারা যদি খেয়াল করে দেখেন, এই আরজিকর মেডিকেল কলেজ সহ সারা বাংলা, সারা বিশ্বের মানুষ কি ভেবেছিলেন অভয়ার আন্দোলনকে সামনে রেখে? তারা অভয়ার ন্যায় বিচার চেয়ে সড়ক, রাস্তা, সমস্ত জায়গাতে বিভিন্ন পেন্টিং, চিত্রকলা, বিভিন্ন আর্ট, বিভিন্ন সমাজের মাধ্যমে তারা তাদের প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন চলমান অভয় আন্দোলনের মধ্য দিয়ে। আমরা সেই স্মৃতিকেই, সেই যে যন্ত্রণার রাত 9ই আগস্ট, যে 8 থেকে 9ই আগস্ট অভ্যন্তরে যখন আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ঘটনা ঘটছে, আমরা মনে করি কোনো নাগরিক সমাজের পক্ষে এই অসহনীয়, অমানবিক জায়গা মেনে নেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা 8ই আগস্টের রাত এবং 9ই আগস্টের সারাদিন, মানে 12টার পর থেকে সারাদিন অবধি আমরা সামগ্রিক কর্মসূচি রাখার প্রস্তাব রাখছি। মশাল মিছিলের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। 8ই আগস্টের এই যে অভাবনীয়, অসহনীয় যে রাত, অমানবিক যে রাত, সেই রাতকে, সেই রাতের স্মৃতিকে আপনারা ফিরিয়ে আনুন। যে প্রতিবাদের ভাষা আমরা কলকাতা শহর সহ সারা বিশ্বের বাংলার
দুয়ারে দুয়ারে আমরা যে প্রতিবাদের ভাষা আপনারা তুলে ধরেছিলেন, নাগরিক সমাজ তুলে ধরেছিল, সেই ধ্বনি সমস্ত কলকাতার শহরে রাস্তায় পথঘাটে বিভিন্ন সময় সরকার মুছে দিতে চেয়েছে, রাজ্য প্রশাসন মুছে দিতে চেয়েছে। সেই স্মৃতিকে ফিরিয়ে আনুন যে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলো যাতে একটা গণতান্ত্রিক আপাত গণতান্ত্রিক পরিবেশের বজায় আমরা রক্ষা করতে পারি। সেই জায়গা থেকে আমাদের দুটি কর্মসূচির কথা আমরা ঘোষণা করতে চাই। 8 তারিখ মশাল মিছিল মাধ্যমে কলেজ স্কোয়ার থেকে আমাদের প্রতিবাদী মিছিলের মাধ্যমে আমরা শুরু করছি। 8 এবং 9 তারিখ যে অমানবিক জায়গা, যে অসহনীয় জায়গা, যে সময় অভয়াকে একটা নারকীয় অত্যাচারের মধ্য দিয়ে পেরোতে হয়েছিল, সেই সময় আমরা নাগরিকরা কিভাবে চুপ থাকতে পারি, কিভাবে বাড়িতে বসে থাকতে পারি, সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ শ্যামবাজারের সামনে মশাল মিছিলের মাধ্যমে আমরা সমাবেশ করতে চলেছি। এই সমাবেশে সমস্ত মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষিকা, টিচার, স্বাস্থ্যকর্মী, অস্থায়ী কর্মী, স্থায়ী কর্মী যারা আছেন, সংবাদ মাধ্যমের থেকে শুরু করে সমস্ত নাগরিক সমাজ, সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক সবাই আসুন, এই মিছিলে পা বাড়ান অভয়ার ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে। এর পাশাপাশি 9 আগস্ট বিকেল বেলা 5টা থেকে আমরা থ্রেড কালচার, সমস্ত কলেজের যে অবস্থা, সামগ্রিক যে অবস্থা, সেই থ্রেড কালচারকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে কলকাতার যে মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষকে সামনে নিয়ে থ্রেড কালচারের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই প্রতিরোধের জায়গাকে আমরা প্রোগ্রাম নিচ্ছি। এর পাশাপাশি সমস্ত মেডিকেল কলেজ ছাড়াও বাকি যে কলেজগুলো আছে, সেই কলেজের অবস্থাও আজকে কসবা ল কলেজের ঘটনাকে যদি আমরা সামনে থেকে দেখি, তাহলে দিনের আলোর মতন পরিষ্কার। সেই জায়গা থেকে সামগ্রিক সমগ্র বিশ্ববিদ্যালয়, যে কোনো মেডিকেল, নন মেডিকেল, সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে সমগ্র গণতন্ত্র প্রেমী ছাত্রদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই জায়গাগুলোকেও প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলুন। প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, যেভাবে পারবেন প্রোগ্রাম করুন। এর পাশাপাশি নাগরিক সমাজ 9 আগস্ট সারা দিন ব্যাপী আপনারা যেভাবে পারবেন, সেই দিনে রাখি বন্ধন উৎসব থেকে শুরু করে সামগ্রিক পরিকল্পনাকে কেন্দ্র করে থ্রেড কালচার এবং এই যে পরিস্থিতি, ধর্ষণ সহ এই যে কালচারের একটা বৃত্তায়ন তৈরি হয়েছে পশ্চিমবাংলার বুকে, এই বৃত্তায়নকে সামনে রেখে প্রতিবাদের কর্মসূচি তৈরি করুন, প্রতিবাদের কর্মসূচি গড়ে তুলুন। 9 আগস্ট সারাদিন ব্যাপী বিকেল থেকে শুরু করে সমগ্র মেডিকেল কলেজের অভ্যন্তরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে কলকাতার কলেজগুলোকে সামনে রেখে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে কর্মসূচি, কলকাতার বাইরে পেরিফেরি মেডিকেল কলেজগুলোর সাথে যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে সামগ্রিক থ্রেড কালচার এবং কলেজে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করা, অভয়ের মতন দ্বিতীয় অভয় যাতে না ঘটাতে যতটা অবধি আমরা ক্যাম্পাসকে গণতান্ত্রিক পরিকাঠামো গড়ে তুলতে পারি, এই নিয়ে সামগ্রিক কর্মসূচি আপনাদের কাছে আমরা রাখলাম। তাহলে কি মিছিল 8 তারিখ সন্ধ্যেবেলায় আর সমাবেশ 9 তারিখ সন্ধ্যেবেলায়, মিছিলটা এখান থেকে শ্যামবাজার থেকে আরেকবার বলে দিচ্ছি কর্মসূচির যে বিষয়টা, এতক্ষণ কোন ব্যাকগ্রাউন্ড থেকে, কোন ভাবনা থেকে আমরা কর্মসূচিগুলো ভেবেছি, সেটা একটা ভাবে অনিকেত রাখলো। মূল কর্মসূচির জায়গা হচ্ছে যে টাইম অফ অ্যালেজড ক্রাইম, কোন সময়ে এই ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে 8 তারিখ আর 9 তারিখের মাঝের যে রাতটা 12 AM থেকে 4 AM, এই সময়টাই তো সেই রাত, সেই অন্ধকারতম রাত আমরা মনে করি আমাদের জীবনে। অন্তত ওই রাতটাতে আমরা ঘুমোতে পারবো কোনোদিন, এটা আমরা মনে করি না যতদিন না আমরা ন্যায় বিচার পাই, যতদিন অভয় ন্যায় বিচার পায়। তো সেই জায়গা থেকে 9 আগস্ট 12 AM মানে 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, সেই রাতের বেলা 12টা থেকে 4টে আমরা রাস্তায় থাকবো এবং সেই রাস্তাটা আমরা থাকবো। আমরা শ্যামবাজার, যেহেতু তার আগে একটা মশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকবো এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে, সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে, তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকটা মানুষ, শিল্পী থেকে শুরু করে, তারা রাখবেন। এবং যারা এখানে আসতে পারছে না, যারা কলকাতায় সবাই আসতে পারছে না, তারা প্রত্যেকে, আমাদের আবেদন থাকবে সেই রাতটা, এই রাতটা কিন্তু সেই রাত যেদিনকে আমাদের সহকর্মী, আমাদের বোনের চিৎকারকে থামিয়ে দেওয়া হয়েছিল, নিশ্চুপ করে দেওয়া হয়েছিল। তো সেই রাতে আবার আমরা জাগবো, আবার আমরা মশালের আগুন জ্বালাবো, আবার চিৎকার করব। এবং আগের বছরের যে, মানে দেখুন, আমাদের কাছে মূল হাতিয়ার হচ্ছে স্মৃতি। কেননা এখন মূল রাজনীতিটা কি বলুন তো, ভুলিয়ে দেওয়ার, যে আচ্ছা সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু সবাই ভুলে গেছে। আসলে যে আমরা কেউ ভুলিনি, কেউ ভুলতে পারবো না, ভুলতে দেব না, সেই জায়গাটা রাখার জন্য আমরা রাতের বেলা সেই দিনকে, সেটাকে রাত দখল বলুন, রাত জাগা বলুন, যে নামেই আপনারা ডাকুন, সেই নামে কিন্তু আমরা সেই রাতটা আমরা রাস্তায় থাকছি। এবং সেই স্মৃতিচিহ্নগুলো, যে গ্রাফিটিগুলো গোটা কলকাতা জুড়ে, গোটা বাংলা জুড়ে
অথরিটি পরে মুছে দিয়েছে, সেগুলো আবার ফিরিয়ে আনবো আমরা। এবং আমাদের আবেদন থাকবে প্রত্যেকে যাতে এই আবার করে সেই প্রতিবাদের চিহ্নগুলো তারা ফিরিয়ে আনেন। এবং তার পরের দিন, এটা গেল সেই দিনকে রাতের প্রোগ্রাম, ভোরবেলা অবধি আমরা থাকছি। তার পরদিন সকালবেলা রাখি বন্ধন রয়েছে, রাখি বন্ধন রেখে মাথায় রেখে যারা নিজস্ব কর্মসূচি নেবেন সেই কর্মসূচিটা। এবং বিকেলবেলা 9ই আগস্ট শনিবার বিকেলবেলা, এটা আমরা বললাম শুক্রবার রাত, শুক্র শনি রাতের যে মিলনস্থল সেই সময়টা কথা। এবং শনিবার রাতের বেলা, শনিবার বিকেলবেলা আমরা আরজি করে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে জমায়েতের ডাক দিচ্ছি। সেই জমায়েতটা মূলত এই যে থ্রেট কালচার, রেপ কালচার এর বিরোধী একটা অবস্থান, সেই অবস্থান আমরা এই পিজেবি বিল্ডিং এর সামনে, ক্রাই অফ দ্য আওয়ারের সামনে আমরা করতে চাই। এবং এই দুটি জায়গাতেই আমরা কেবলমাত্র জুনিয়র ডাক্তার বা মেডিকেল পড়ুয়া, ছাত্রছাত্রী বা নার্স, স্বাস্থ্যকর্মী নয়, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা প্রথম দিন থেকে এই আন্দোলনে রয়েছেন, তাদের প্রত্যেকে নিজের নিজের মতো করে পার্টিসিপেট করবেন, এই আবেদনটা আমরা জানাতে চাইছি। মেডিকেল কলেজের পর ল কলেজ, সেখানেও একই ঘটনা ঘটলো, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, দেখার মানে এটা খুব স্পষ্ট, এটা নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা কলেজে শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা সিন্ডিকেট রাজ চালাচ্ছে, তারা একটা ধর্ষণ সংস্কৃতি চালাচ্ছে, তারা একটা থ্রেট কালচার চালাচ্ছে। আমরা যখন অভয়ের সময় বলেছিলাম, যখন অভয়ের ঘটনার সময় বলেছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ও ধর্ষণের ঘটনা, কেন তার পরের দিন যখন এই ঘটনা ঘটলো তার পরদিন আমরা দেখলাম বিভিন্ন কলেজের শাসক দল আশ্রিত যারা গুন্ডা থেকে শুরু করে তারা সবাই এই সেমিনার রুমে ঢুকে যাচ্ছে। তার পরদিন মিছিল করে যখন আমরা আসছি, এখানে দাঁড়িয়ে ওই সন্দীপ বাহিনী, আশিস পান্ডের বাহিনী, তারা এখন নতুন দল খুলেছে কি জেডিএ, পিএইচ এসব নাম করে, এই গেটের সামনে দাঁড়িয়ে আমাদের আটকানো হয়েছিল, আমাদের সিনিয়র ডাক্তারদের জামা ছেঁড়া হয়েছিল, পুলিশ দিয়ে মার খানো হয়েছিল, আমরা কিছু ভুলিনি। এবং এদের মাথায় শাসক দলের হাত রয়েছে। এবং কসবা কলেজে আমরা একই জিনিস দেখলাম। অভিযোগ তো মানে নতুন নয়, এই মনোজিতের বিরুদ্ধে 2014 থেকে একের পর এক অভিযোগ এসেছে, একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা এবং নেত্রীর সাথে তার ছবি পাওয়া যাচ্ছে। ফলত তাদের বদান্যতায় আরজি করের ক্ষেত্রে ঠিক যেমন প্যাটার্ন, ঠিক সেম প্যাটার্ন কসবা ল কলেজে হয়েছে, একই প্যাটার্ন আপনি খোঁজ নিন, বর্ধমানে রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রয়েছে, মানে সমস্ত সাধারণ কলেজগুলোতে রয়েছে। তো এর বিরুদ্ধে প্যাটার্নটা একদম এক, কোথাও গিয়ে আরজি কর থেকে কসবা সব এক হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকেই আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা আবেদন জানাবো যে সাধারণ যে সমস্ত কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজ বাদ দিয়ে যে সাধারণ যে কলেজগুলো রয়েছে, সেই কলেজের ছাত্রছাত্রীরাও তারাও কিন্তু মুখ খুলুন। এবং 9 তারিখ রাতে যে আমরা যাওয়ার কথা বলছি, 8 তারিখ এবং 9 তারিখের মাঝের যে রাত, 8 তারিখ রাত যেটা হচ্ছে, যে রাতে এই ঘটনা ঘটেছিল, যে কালো রাত, মানে অন্ধকারতম রাত, সেই রাতটাতে আমরা আমাদের প্রতিবাদের আগুনটাকে সারা রাত আমরা জ্বালাতে চাই। দেখুন, এই জায়গাটা স্পষ্ট করে নেওয়া দরকার। আমরা জানতাম এই প্রশ্নটা আসবে, যে যে জায়গা থেকে এই ডাকটা দেওয়া হয়েছে, যদিও কাকু কাকিমার মুখ থেকে এই ডাকটা এসেছে, কিন্তু যে মঞ্চ থেকে এসেছে সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এবং মানে তাবর নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ফলত এটা আমাদের কাছে অনেক বেশি একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে বেশি মনে হচ্ছে। এটা কিন্তু মানে আমাদের কাছে মানে কোনো ধোঁয়াশার জায়গা নেই। ফলত আমরা সংগঠনগতভাবে এটাতে পার্টিসিপেট করব না, কিন্তু তার মানে এটা নয় আমরা সাধারণ মানুষকে এটা নিয়ে কোনো বার্তা দিতে চাইছি। সাধারণ মানুষ যদি এটাতে মনে করেন যে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা পার্টিসিপেট করবেন, করতেই পারেন, সেটা আমাদের কোনো জায়গা নেই। কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায়, যে যে বিরোধী দলনেতা ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, আজকে এই যে আরজি কর কাণ্ডে অভয়া বিচার পেল না, তার দায় একটা যেমন রাজ্য সরকারের, আরেকটা দায় তো সিবিআই এর। সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সে এতদিন ধরে কি করলো, সে কেন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না? এই দায়, যদি এটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা হয়, তার দায় কিন্তু আজকে সেই কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতারা এড়িয়ে যেতে পারেন না। ফলত তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখছে। ফলত আমাদের অবস্থান স্পষ্ট, আমরা আমাদের নিজস্ব কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যে কর্মসূচি নিচ্ছি, সেটাই আমাদের কর্মসূচি। আমরা নবান্ন অভিযানে পার্টিসিপেট করছি না। সাধারণ মানুষ যদি এটাতে পার্টিসিপেট করতে চান যেভাবে থাকেন, সেটাতে তো আমরা আটকানোর কেউ নই, আমরা বাধা দেওয়ারও কেউ। সেটা সাধারণ মানুষ বুঝে সে মতো করে পার্টিসিপেট নিজেদের। দেখুন, এই যে কর্মসূচির কথা, এই কর্মসূচির কথা বিভিন্ন নাগরিক মঞ্চ, অভয় মঞ্চ মিলে এই
হ্যাঁ, প্রায় একই সময় দেওয়া হয়েছে। তারা আমাদের সাথে একটা ইনভিটেশনও আমাদের জানিয়েছেন যে আমরা পার্টিসিপেট করতে চাই কিনা। দেখুন, আমাদের নিজস্ব কর্মসূচি তো থাকছে, ফলত আমরা খুব পার্টিসিপেট করতে পারবো এরকম নয়, কিন্তু যদি কোনো ইনভিটেশন জানানো হয়, কোনো প্রতিনিধি যেতে পারে কিনা সেটা আমরা আলোচনা করে দেখছি। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের কর্মসূচি নিয়েই কিন্তু মূল আর কি আমাদের ফোকাস থাকছে। এই যে এখানে আজকে যেটা আমরা জানতে পারছি, শিয়ালদা কোর্টে নির্যাতিতার মা এবং বাবা, তারা নতুন উকিল যে আসছে ওদের পক্ষে এইখানে আসার জন্যে তারা আবেদন করেছে এবং সেইটা শুনানি হচ্ছে, আজকে সবাইকে আনা হয়েছে। এই যে তারা নতুন করে তারা বলছেন যে তারা সিবিআইয়ের উপর একটা অনাস্থা প্রকাশ করছেন এবং পুরো যে প্রসেসটাকে আবার রিস্টার্ট করে একটা ইয়ে করছেন, এইটাকে আপনাদের মূল্যায়নের কিছু বলার আছে? দেখুন, এটা ক্যামেরা থেকে থাকতে চাই আমাদের সাথে মাইকগুলো আসছে না, সাউন্ড আসছে। একটু প্লেস করে দিলে থ্যাংক ইউ। বিভিন্ন যে আমরা যারা আছি মেম্বার, তাদের প্রত্যেকের অনেকেরই সাথে কাকু কাকিমার একদম পারিবারিক সম্পর্ক আছে। এবং যে ব্যাপারটা আপনি বললেন যে ওনারা রিসেন্টলি যে লয়ার চেঞ্জ হয়েছে এবং সেটা নিয়ে যে আলোচনা, এগুলো অনেকটাই ব্যক্তিগত আলোচনা, এগুলো সাংগঠনিক আলোচনা নয়, এগুলো সাংবাদিক সম্মেলনে আলোচনা করার মতো জিনিস নয়। তবে এ নিয়ে আমাদের সাথে তাদের অনেক আগে থেকেই কথা হয়েছে এবং আমরা পুরো ব্যাপারটাতে তাদের সর্বতভাবে তাদের পাশে আছি। তারা বিচারের জন্য যে 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 অ্যাভিনিউয়ের কথা তারা ভাবছেন, প্রত্যেকটিতেই আমাদের সম্পূর্ণরূপে তাতে সহমত আছে। এবং এই যে আজকে যে অ্যালাউ করা হয়েছে, মানে লয়ারকে যে অ্যালাউ করা হয়েছে, ওনাদের যে নতুন লয়ার তাকে যে অ্যালাউ করা হয়েছে, এখানে আবেদন করেছে, সেটা আমরা খুব পজিটিভ একটা স্টেপ হিসেবেই দেখছি। এবং সেটা যদি অ্যাপ্রুভ হয়, আমরা চাইবো যেন সেটা অবশ্যই অ্যাপ্রুভ হয় এবং হাইকোর্ট যেরকমভাবে কেসটা চলছে সেটাতেও যেন সেটার একটা ছাপ পড়ে, এটাই আমরা চাই। আমরা তো সত্যিকারেরই জানতে চাই যে 9ই আগস্ট কি ঘটনা ঘটেছিল, সেই সত্যের কাছাকাছি তো আমরা পৌঁছতে চাই। ফলে যদি ক্রাইম সিনকে তারা এসে দেখতে চায় এবং নতুন করে, আমরা তো বারবার পরিষ্কার কথা বলছি যে একজন ব্যক্তির পক্ষে এই 3টে কাজ করা কিভাবে সম্ভব। সিবিআই এখনো অবধি যা প্রডিউস করেছে এবং যা পাবলিকলি ডকুমেন্ট অ্যাভেলেবেল, সেখানে এমআইএমডির যে রিপোর্ট, যে 17 জন ডাক্তারের প্যানেলের যে রিপোর্ট, সেখানে তো পরিষ্কারভাবে বলছে যে অভয়ার মৃত্যুর কারণ থ্রোটলিং এবং স্মুদারিং, এই দুটোর কম্বাইন্ড এফেক্টে তার ডেথ হয়েছে। তাহলে এই দুটি কম্বাইন্ড এফেক্টে যদি তার ডেথ হয়, তাহলে একজন ক্রাইম যদি 21 যদি একজন হয়, তাহলে তার দুটো হাত যদি এই কাজে ব্যবহৃত হয়, তার সাথে সে অ্যাসল্ট করছে, কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে উঠলো না, এই জায়গা কিভাবে সম্ভব হতে পারে? তাহলে সাইন্টিফিক গ্রাউন্ড থেকে এই ঘটনা, এই একজন যে অভিযুক্তর কথা এখনও অবধি সিবিআই সামনে এনেছে, এটাকে কোনোভাবেই মেনে নেওয়ার কোনো প্রশ্ন থাকে না। তাহলে সেই জায়গা থেকে যদি নতুন করে রিস্টার্ট হয়, রিইনভেস্টিগেশন হয়, আমরা তো চাই তদন্ত হোক, কারা এই ঘটনা ঘটলো সেটা তো সম্পূর্ণরূপে জানতে চাই। ফলে এই ঘটনার সাথে এই যে আপনি প্রশ্ন করেছেন, এর সাথে বাবা মার সাথে আমরা পূর্ণ সহমত পোষণ করি।